আপনাকে যদি আমি এমন একটা ক্যামেরা দেই যা দিয়ে আপনি দেখতে পারবেন পৃথিবী এবং অন্যান্য গ্রহ নক্ষত্র কিভাবে সৃষ্টি হয়েছিল, তাহলে কিন্তু সেইটা কোনো টাইম মেশিনের থেকে কম কিছু না, যা আপনাকে একদম সৃষ্টির শুরুতে নিয়ে যায়। জেমস ওয়েব টেলিস্কোপ হচ্ছে সেই রকমই একটা জিনিস যা গত 25শে ডিসেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা 6:20 মহাকাশে লঞ্চ করা হয় এবং তা সফলভাবে প্রাথমিক ডিকাপলিংটা শেষ করে। এইটা একটা ঐতিহাসিক মুহূর্ত, কারণ এই প্রজেক্টটা শেষ করতে প্রায় 30 বছর সময় লাগছে আর $10 বিলিয়ন খরচ হয়েছে। আমি পুরো সময়টা লাইভ দেখতেছিলাম এবং অদ্ভুতভাবে খেয়াল করলাম নাসার সায়েন্টিস্টদের টেবিলের সামনে গোলাপি কালারের পুতুল থাকে। এটা কি? আমি এইমাত্র কি দেখলাম ওদের অফিসে। যাই হোক, এই জেমস ওয়েব টেলিস্কোপটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ, এত ডলার খরচ করে আমাদের আসলে লাভটা কি, আর সবাই কেন এই টেলিস্কোপ নিয়ে এত বেশি পরিমাণে লাফাইতেছে, এই পুরো ব্যাপারটি আমি আজকের ভিডিওতে ব্যাখ্যা করব। তো চলুন শুরু করা যাক। এই টেলিস্কোপের ব্যাপারে তথ্য সংগ্রহে সাহায্য করেছে আইইউটির অ্যাস্ট্রোনমি গ্রুপ, আল ফাজারি ইন্টারস্টেলার সোসাইটি। প্যান্ডেমিকের সময় যাত্রা শুরু করা এই সোসাইটি ইঞ্জিনিয়ারিং এর সাথে জ্যোতির্বিজ্ঞান এবং জ্যোতি পদার্থবিজ্ঞান বা অ্যাস্ট্রোফিজিক্সের যে একটা কোরিলেশন আছে সেটা নিয়ে কাজ করছে। তাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। প্রথমে জানা দরকার এই টেলিস্কোপটা দিয়ে মোটের উপর আসলে কি হবে। দেখেন, আপনি কিন্তু এখন পর্যন্ত জানি না এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই গ্রহ নক্ষত্র, পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে, এটা আমরা দেখতে পারি না। বলতেছি না যে আপনাদের সবার এটা দেখার খুব ইচ্ছা আছে, কিন্তু জিনিসটা জানা থাকলে আসলে ভালো। শুধু আমরা জানি বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ নামে একটা জিনিস ঘটছিল। যখন এই বিগ ব্যাং হয়েছিল তখন পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে 3টা মৌলিক উপাদান ছিল। 1 হাইড্রোজেন, 2 হিলিয়াম এবং 3 অল্প পরিমাণে লিথিয়াম ছিল। পরবর্তীতে জীবনের জন্য যত ধরনের উপাদান আছে, যেমন অক্সিজেন লাগবে, আপনার পানি লাগবে, এইগুলা কিন্তু পরবর্তীতে গঠিত হয়েছে বিভিন্ন সময়ে নক্ষত্রের কেন্দ্রের মধ্যে যে নিউক্লিয়ার বিক্রিয়াগুলো হয়েছে সেগুলোর মাধ্যমে। জেমস ওয়েব টেলিস্কোপ আমাদেরকে এই সব দেখাবে যে বিগ ব্যাং এর পরবর্তী সময়ে এই এত কিছু কিভাবে তৈরি হয়েছে এবং আমরা যে মৌলিক প্রশ্নের সম্মুখীন হয়েছি, আমরা কোত্থেকে আসছি বা আমাদের সৃষ্টি কোত্থেকে হয়েছে, এই ব্যাপারটা নিয়ে আমাদেরকে ধারণা দিবে। আপনি কিন্তু আকাশে অনেক তারা দেখেন, কিন্তু এমনও হইতে পারে আপনি কোনো একটা তারার আলো দেখতেছেন যেটা আপনার কাছে এই মুহূর্তে এসে পৌঁছাইতেছে, কিন্তু এই তারাটা আসলে মিলিয়ন মিলিয়ন বছর আগেই মারা গেছে। যেমন সূর্য থেকে আলো পৃথিবী পর্যন্ত পৌঁছাইতে কিন্তু 8 মিনিট সময় লাগে। হাইপোথেটিক্যালি চিন্তা করেন, বিগ ব্যাং এর সময় একটা তারা থেকে কিছু একটা আলো হয়তো আসতেছে, যা হয়তো এইমাত্র আপনার চোখের মধ্যে পড়ছে, কিন্তু তারাটা এখন নাই, কিন্তু আপনি তো সেই আলোটা দেখতে পারতেছেন না। এই আলোগুলাই ক্যাপচার করবে জেমস ওয়েব টেলিস্কোপ, যেটা সাধারণ কোনো টেলিস্কোপের মাধ্যমে দেখা যায় না, এবং এইটা মানব জাতির ইতিহাসে সর্বপ্রথমবারের মতন ঘটতে যাইতেছে। একটা সময়ের কথা এখানে বলা হয় যার নাম রিআয়োনাইজেশন এপক। ওই সময়টাতে শুধুমাত্র মহাবিশ্বের প্রথম যে নক্ষত্র কিংবা গ্যালাক্সিগুলা ছিল ওইগুলা তৈরি হইতেছিল, এবং যেহেতু জেমস ওয়েব টেলিস্কোপ এইগুলার আলো ক্যাপচার করতে পারবে, তাই মানুষ এইটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড। দ্বিতীয় কারণ এই এক্সাইটমেন্টের, জেমস ওয়েব টেলিস্কোপকে একটা রকেটের ভিতরে ফিট করার জন্য ওকে বিভিন্নভাবে ফোল্ড করা লাগছে, অর্থাৎ ভাঁজ করা লাগছে। এইরকম টেকনোলজির ইন্সপিরেশনটা আসছে একটা শিল্প থেকে যার নাম হচ্ছে অরিগ্যামি। কাগজ দিয়ে বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস আপনি বানাইতে পারেন, যেটা মূলত একটা জাপানিজ ট্রেডিশন। জাপানে কিন্তু একটা লিজেন্ড আছে, আপনি যদি কাগজ দিয়ে সারস পাখি বানান, যেটাই অরিগ্যামির একটা এক্সাম্পল, এবং এইরকম 1000টা সারস পাখি বানানোর পরে সেটাকে যদি একটা কাচের বোতলে ভরে রাখেন, সেইটা থেকে নাকি আসল একটা সারস পাখির জন্ম হয়, এবং ওই সারস পাখিটা আপনার একটা ইচ্ছা পূরণ করবে। খুবই ইন্টারেস্টিং। জেমস ওয়েব টেলিস্কোপেও এই অরিগ্যামিকে ইন্সপিরেশন হিসেবে নেওয়া হয়েছে। আরেকটা ব্যাপার এখানে ওরা ধরতে পারবে যার নাম হচ্ছে ডার্ক ম্যাটার। ডার্ক ম্যাটার হইতেছে মহাবিশ্বের সেই সব বস্তু যাদের সম্পর্কে আমাদের কোনো ধারণাই নাই। খুব সহজ কথায়, পরীক্ষায় আপনি যে কোশ্চেনগুলো পারেন না, যেগুলো সম্পর্কে আপনার ধারণা নাই, ওইগুলো একটা ডার্ক ম্যাটার। তেমনি সায়েন্টিস্টরাও মহাবিশ্বে যায় যেগুলারে আসলে বুঝেই নাই, ওইগুলারে ডার্ক ম্যাটার নাম দিয়ে দিছে। কিন্তু সমস্যা হইতেছে এটা পুরা ইউনিভার্সের 27%। এই জেমস ওয়েব টেলিস্কোপ এতটা শার্প ইমেজ তুলতে পারে যেটা গ্র্যাভিটেশনাল লেন্সিং এর মাধ্যমে কোনো জায়গায় কোনো ডিস্টারবেন্স হলে খুব সূক্ষ্মভাবে দেখাই দিতে পারবে যে এই জায়গায় ডার্ক ম্যাটারটা আছে। এখন আসা যাক এই জেমস ওয়েব টেলিস্কোপটা বানাইতে যে আসলে নতুন নতুন কি কি ইনভেনশন আনা লাগছে। আলটিমেটলি এটা বানানো তো এতটা সহজ জিনিস না। এই জেমস ওয়েব টেলিস্কোপের মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় প্রাইমারি মিরর বসানো হয়েছে, সবচেয়ে বড় সানশিল্ড বসানো হয়েছে, এবং এই টেলিস্কোপ পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে পাওয়ারফুল টেলিস্কোপ। এইটার 5 লেয়ার বিশিষ্ট একটা সানশিল্ড আছে, যেটার নিচের পার্টটা সবসময় সূর্যের দিকে মুখ করে থাকবে, অর্থাৎ ওইটা বেশি গরম হবে, প্রায় 358 কেলভিন পর্যন্ত যাইতে
পারে এবং এটার প্রত্যেকটা লেয়ার এই তাপমাত্রাটাকে আস্তে আস্তে কমাইতে থাকে এবং শেষ পর্যন্ত এটার টপ সাইড যেটা থাকবে ওইখানে একটা ক্রায়োজেনিক টেম্পারেচার রাখতে হয়। ক্রায়োজেনিক টেম্পারেচার মানে হইতেছে যে টেম্পারেচারে কোনো বস্তুর ভিতরকার অণু পরমাণু অনেকটা মনে হয় আর কোনো নড়াচড়া করতেছে না, এতটা ঠান্ডা হয়ে যায়। এইটা এখানে প্রায় 40 কেলভিনের মতন ধরা হইতেছে। উপরের দিকের ইনস্ট্রুমেন্ট গুলোর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট ঠান্ডা থাকাটা, তার কারণ ওরা ওইখানে ইনফ্রারেড যে রশ্মিগুলো আছে ওইগুলাকে ক্যাপচার করবে এবং ক্রায়োজেনিক টেম্পারেচার বা যথেষ্ট ঠান্ডা না হইলে সূর্যের যে রেডিয়েশন গুলো আছে ওইগুলো এখানে ধরা পড়ে পুরো জিনিসটাকে একদম নষ্ট করে ফেলবে। জেডাব্লিউএসটির অবজারভেটরিতে 3টা মূল উপাদান আছে। এক নাম্বার ইন্টিগ্রেটেড সায়েন্স ইনস্ট্রুমেন্ট মডিউল বা ISIM। এটার ভিতরেই মূলত ইনফ্রারেড ক্যামেরাগুলো আছে যেটা 0.6 থেকে 5 মাইক্রোমিটার পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্যকে ক্যাপচার করতে পারে। আরেকটা আছে মিড আইআর ক্যামেরা বা মিরি বলে এটাকে, যেটা নাম আপনারা অনেক শুনবেন। এটা 5 থেকে 28 মাইক্রোমিটার পর্যন্ত ইনফ্রারেড ধরতে পারে। দ্বিতীয় জিনিস অপটিক্যাল টেলিস্কোপ এলিমেন্ট বা OTE। এটাই আপনারা মূলত দেখেন 6.5 মিটার ব্যাসের একটা প্রাইমারি মিরর যেখানে 18টা ষড়ভুজাকৃতির এলিমেন্ট আছে। 3 নাম্বার জিনিসটাকে বলা হয় স্পেসক্রাফট এলিমেন্ট। এইখানেই হইতেছে একটা সানশিল্ড থাকে যার 2টা সাইড, একটা হচ্ছে গরম সাইড যেটাকে স্পেসক্রাফট বাস বলতেছে, আরেকটা হচ্ছে ঠান্ডা সাইড। ওইখানে কিন্তু OTE আর ISIM এর মতন এত সূক্ষ্ম যন্ত্রপাতিগুলা থাকে। এইটা লঞ্চ করার প্রসিডিওরটা কিন্তু খুবই কঠিন একটা জিনিস ছিল। এইটাকে বলা হয় কোনো একটা সিঙ্গেল স্পেস মিশনের মধ্যে সবচেয়ে জটিল ডিপ্লয়মেন্ট, যেটা এর আগে মানুষ কখনো ট্রাই করে নাই। এইখানে 344টা সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলিওর আইটেম আছে। এটার মানে হইতেছে এই পয়েন্টগুলোর একটা যদি কখনো ফেইল করে তাহলে পরের আর কোনো পয়েন্ট কাজ করবে না। এই জেমস ওয়েব টেলিস্কোপটা 1 মাস পর্যন্ত ট্রাভেল করবে এবং তারপরে ওর একটা পয়েন্টে পৌঁছাবে। এটাকে বলা হয় ল্যাগ্রাঞ্জ পয়েন্ট। ল্যাগ্রাঞ্জ পয়েন্ট মানে কি? স্পেসের মধ্যে অনেক বড় বড় দুইটা অবজেক্ট যে মহাকর্ষীয় টান থাকে এইটা ওই পয়েন্টগুলোতে তার কেন্দ্রমুখী বলের সমান হয় এবং যেই কারণে আপনি যদি ওই পয়েন্টের মধ্যে কোনো টেলিস্কোপকে রাখেন ও খুব সহজে ওই বড় অবজেক্ট যেমন পৃথিবীর সাথে কিংবা সূর্যের চারপাশে ঘুরতে পারতেছে। এইটার মাধ্যমে ওই টেলিস্কোপের জন্য বা স্পেস অবজেক্টের জন্য জ্বালানির ব্যবহারও অনেক কমানো সম্ভব হয়। স্পেসের মধ্যে এরকম 5টা ল্যাগ্রাঞ্জ পয়েন্ট আছে। জেমস ওয়েব টেলিস্কোপের জন্য রেডি করা হয়েছে ল্যাগ্রাঞ্জ পয়েন্ট 2। তার কারণ এই জেমস ওয়েব টেলিস্কোপকে আপনি যদি সূর্য যেই পাশে আছে ওই পাশে রাখা দেন তাইলে তো এটা গরমের কারণে সিদ্ধ হয়ে যাবে। একটাই ল্যাগ্রাঞ্জ পয়েন্ট আছে যেটা পৃথিবীর উল্টা পাশে, এটা হচ্ছে L2 এবং জেমস ওয়েব টেলিস্কোপ ওইখানেই থাকবে। ফ্লাইটের 6 দিনের মধ্যে ওরা সেকেন্ডারি একটা মিররকে আনফোল্ড করবে। যদিও মনে হইতেছে মিররটা সেকেন্ডারি এবং খুব অগুরুত্বপূর্ণ কোনো জিনিস, কিন্তু এইটা যদি সাকসেসফুলি প্লেস করা না যায় এই ধরনের কোনো টেলিস্কোপই থাকবে না। ফাইনালি 1 মাস পরে যখন আসলেই L2 পয়েন্টের মধ্যে টেলিস্কোপটা যা বসতে পারবে, কেবলমাত্র তখনই সায়েন্টিস্টরা স্বস্তির একটা নিঃশ্বাস ফালাইতে পারবে যে না, অ্যাট লাস্ট জেডাব্লিউএসটি ঠিক জায়গায় বসছে। এর আগেও কিন্তু একটা টেলিস্কোপ ছিল যার নাম হাবল টেলিস্কোপ, যেটার নাম আপনারা সব ফিজিক্স বইয়ের মধ্যে পড়ছেন। হাবল টেলিস্কোপের সমস্যা যেটা হইতো, এটা ইনফ্রারেড রেড মাত্র 0.8 থেকে 2.5 মাইক্রোমিটার পর্যন্ত ধরতে পারে, যেখানে জেমস ওয়েব টেলিস্কোপটা আরো বড় রেঞ্জে প্রায় 0.6 থেকে 28 মাইক্রোমিটার রেঞ্জের ইনফ্রারেড রেডগুলো ধরতে পারে। যে কারণে হাবল টেলিস্কোপ যেখানে মাত্র টডলার গ্যালাক্সিগুলো ধরতে পারতো, বাচ্চা কাচ্চা গ্যালাক্সি, সেই জায়গায় জেমস ওয়েব টেলিস্কোপ তার থেকেও ছোট বেবি গ্যালাক্সিগুলোকে আইডেন্টিফাই করতে পারবে অনেক সূক্ষ্মভাবে। প্রশ্ন হইতে পারে ইনফ্রারেড রে কে কত ভালোভাবে ক্যাপচার করতে পারতেছে, এইটা কেন অনেক বেশি ইম্পর্টেন্ট টেলিস্কোপের ক্ষেত্রে? এই অ্যান্সারটা কিন্তু আইনস্টাইন দিচ্ছেন তার জেনারেল রিলেটিভিটির মধ্যে। সহজ কথা, পুরা ইউনিভার্স তো বড় হইতেছে, টাইনা টুইনা স্ট্রেচ করতেছে, বড় হইতেছে, লম্বা হইতেছে। এখন মনে করেন একটা অনেক আগে কোনো এক তারা ছিল, ওই তারাটা মইরা গেছে, ওইখান থেকে একটা আলো এখন আসতেছে, পৃথিবীতে এখন এসে পৌঁছায় নাই, ধরেন আপনার সামনে একটু পরে পৌঁছাবে। এখন ইউনিভার্স যে লম্বা হইতেছে, রিলেটিভিটি বলতেছে যে এই যে আলোটা ওইখান থেকে এখানে আসতেছে, আলোটাও কিন্তু টাইনা লম্বা হইতেছে। আমরা যেরকম জানি পুরা ইউনিভার্স ক্রমশ সম্প্রসারণ, সবাই একজন আরেকজনের থেকে আস্তে আস্তে দূরে সরে যেতেছে, তেমনি ভাবে এই সম্প্রসারণের কারণে যেই আলোটা আগে চিকন ছিল, কম তরঙ্গ দৈর্ঘ্যের ছিল, ওইটা যখন আমাদের কাছে এসে পৌঁছাইতেছে, এত বেশি দূরত্ব অতিক্রম করার কারণে ওই আলোটাই চিকন থেকে আস্তে আস্তে মোটা হয়ে যাবে বা তরঙ্গ দৈর্ঘ্য ওইটার বড় হয়ে যাবে। প্রশ্ন হইতেছে তরঙ্গ দৈর্ঘ্য বড় হইলে সমস্যাটা কি? দৃশ্যমান যে আলো আছে সেটা কিন্তু 400 থেকে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের হয়। এখন তরঙ্গ দৈর্ঘ্য বড় হওয়া মানে এই 700 ন্যানোমিটারের থেকেও বেশি তরঙ্গ দৈর্ঘ্য হবে, যেটা তখন আর দৃশ্যমান আলোর স্পেকট্রামের মধ্যে থাকে না, সেটা এখন ইনফ্রারেড রেতে পড়ে। তাইলে এবার বুঝতেছেন তো এতক্ষণ ধরে কেন ইনফ্রারেড নিয়ে গ্যাজানো হইতেছে? তার কারণ সৃষ্টির শুরুর দিকের যে স্টার বা গ্যালাক্সি
গ্যালাক্সিগুলো ছিল ওইখান থেকে যে আলোগুলো আসবে ওইটা আসলে আপনি খালি চোখে দেখতে পাবেন না, ওইগুলো ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি আকারেই আপনার সামনে আসবে এবং ওইগুলা ধরার জন্য জেমস ওয়েব টেলিস্কোপের মতন এত সূক্ষ্ম যন্ত্র দরকার। হাবল টেলিস্কোপের যে আয়নাটা ছিল ওইটা মাত্র 2.4 মিটার ব্যাসের ছিল, যেখানে এই জেমস ওয়েব টেলিস্কোপের আয়নাটা 6.5 মিটার ব্যাসের। তার মানে এটা হাবল টেলিস্কোপের থেকে প্রায় 15 গুণ বেশি জায়গা কভার করে। এখন এটা লঞ্চ করার ক্ষেত্রে একটা ক্যাচাল আছে। লঞ্চটা কে করছে জানেন? এইটা একটা আরিয়ান 5 রকেটের মধ্যে নিয়ে গেছে। প্রশ্ন হইতেছে নাসা কেন একটা আরিয়ান 5 ইউজ করছে? আরিয়ান 5 হইতেছে একটা ইউরোপিয়ান এজেন্সির রকেট, আর নাসা কিন্তু হইতেছে ইউএস এর। কেন নাসার কাছে কি স্পেস এক্স ছিল না? ইলন মাস্কের এত বড় বড় কাজ করছে, স্পেস এক্স এর সাথে না করে ওরা কেন আরিয়ান 5 এর সাথে করছে? আরিয়ানকে ওরা 2000 সালে আসলে চুজ করে রাখছে কারণ ওরা রিলায়েবল একটা ইনস্টিটিউশন ছিল, এবং যেহেতু ইউরোপিয়ানদের সাথে পার্টনারশিপে কাজ করা হইতেছে এটা ইন্টারন্যাশনাল পার্টনারশিপের ক্ষেত্রে একটা বড় মাহাত্ম্য রাখে। খেয়াল রাখবেন এই জেমস ওয়েব টেলিস্কোপের প্রজেক্টের মধ্যে কিন্তু শুধুমাত্র নাসাই কাজ করতেছে না, এখানে ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং কানাডিয়ান স্পেস এজেন্সি দুইটাই কাজ করতেছে। তাছাড়া আপনি যখন কোনো ভেহিকেল দিয়ে একটা টেলিস্কোপে উপরে নিয়ে যাবেন, ওই ভেহিকেলটা সম্পর্কে আগের থেকে জানা কিন্তু আপনার জন্য ইম্পর্টেন্ট, এবং সে কারণে আরিয়ানের সাথে আগের থেকে যে চুক্তি ছিল সেটা নাসাকে অনেক বেশি পরিমাণে হেল্প করছে। এই জেমস ওয়েব টেলিস্কোপ বানাইতে যা 30 বছরের স্প্যানে প্রায় $10 বিলিয়ন মতন খরচ হয়ে গেছে। এইটা তো শুধু নাসার খরচ, তাছাড়া ইউরোপিয়ান স্পেস এজেন্সি ওরা প্রায় 700 মিলিয়ন ইউরো খরচ করছে এবং কানাডিয়ান স্পেস এজেন্সি ওরা প্রায় 200 মিলিয়ন কানাডিয়ান ডলার ইউজ করছে। এত বড় পরিমাণের খরচ যেটা আর দুইটা ঘটনার সাথে তুলনা দেওয়া যায়, নাম্বার 1 হাবল টেলিস্কোপের ক্ষেত্রে এবং নাম্বার 2 লার্জ হ্যাড্রন কোলাইডার নির্মাণের ক্ষেত্রে, যেটা সার্নে হয়েছিল এবং যেখানে গড পার্টিকেল আবিষ্কার করা হয়েছে। এই যে এত পরিমাণ টাকা আর সময় খরচ করা হইতেছে এটা অবশ্যই যুক্তিযুক্ত, কারণ হাবল টেলিস্কোপ থেকে এখন পর্যন্ত প্রায় 18,000 পিয়ার রিভিউড জার্নাল পেপার পাবলিশ হয়েছে, অনেক নতুন নতুন জিনিস জানা গেছে। তেমনি ভাবে এক্সপেক্ট করা হইতেছে এই জেমস ওয়েব টেলিস্কোপ থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। জেমস ওয়েব টেলিস্কোপটার নামকরণ করা হয়েছে জেমস ওয়েবের নামে, যিনি 1992 সালে মারা গেছিলেন এবং নাসার সেকেন্ড অ্যাডমিনিস্ট্রেটর উনি ছিলেন। ওয়েব সবচেয়ে বেশি বিখ্যাত তার অ্যাপোলো প্রজেক্টটার জন্য, যেটা উনি লিড করছিলেন এবং যেটার আন্ডারে মানব জাতি প্রথমবারের মতন চাঁদে পা রাখছিল, যেটা নিয়ে আপনারা অনেকে হয়তো ভুলভাল কথাবার্তা বলেন। ব্যাপার না কোনো, জেমস ওয়েবের এই লঞ্চ ডেট এতবার পিছানো হয়েছে। এটা নাকি প্রথম ঠিক করা হয়েছিল 2007 সালে লঞ্চ করবে, তারপরে কি কি জানি ঝামেলা হয়েছে। 2011 সালে আবার প্রস্তাব দেওয়া হয়েছিল যে এইটার যে বাজেটটা আছে এটাকে কাট করে ফেলি আমরা, পরে কোন এক কারণে নাসা এটা কন্টিনিউ করে গেছে। এই ডিসেম্বরে এসে বহুত নাটক হয়েছে। প্রথমে একবার বলছে 22 তারিখে লঞ্চ করবে, করে নাই, বুধবার ছিল, ভিডিও দিব ওই দিন ভাবছিলাম, করে নাই। 24 তারিখে লঞ্চ করবে বলছিল, ওই দিনও করে নাই। এরপর না হয় 25 তারিখ সন্ধ্যা 6:20 আলটিমেটলি এটা লঞ্চ করছে। এইটা নিয়ে বহুত মিম পাবলিশড হয়েছে, কিন্তু এগুলো আপনারা অনেকেই বুঝবেন না যদি আপনারা সায়েন্স নার্ড না হয়ে থাকেন। ব্যাপার না, আমরা এখন আসল মিম রিভিউতে যাব। অনেকদিন ধরে আমার সাবরেডিটের মধ্যে মিম রিভিউ করা হয় না, তো চলেন দেখি। মুনতাকিম মাহিন, সঙ্গ দোষে এনায়েত ভাসে। ভাগ্য ভালো আপনি একটা ভালো ছবি নিছেন, অন্য কোনো ছবি নিলে অনেক তুলকালাম কাণ্ড হয়ে যেত। জুবায়ার NJ8776, সাচ আ গুড এনায়েত। আমি অ্যাটলিস্ট শুধুমাত্র একজনকেই কিস করি, যদি আপনারা বিষয়টা বুঝে থাকেন। স্পিকিং অফ কিসিং, আমার প্রেয়সীর সামনে আজকে আপনারা অন্য একটা গাছ দেখতেছে। এই গাছটা আমাকে খালিদ ফারহান ভাই দিছে। এটা জ্ঞানী কথাবার্তা শো থেকে একটা উপহার ছিল। এটাকে ZZ বা ZZ প্ল্যান্ট বলে। খুব আশ্চর্যজনক ভাবে এটার পাতা আপনি খাইতে পারবেন না, এটার পাতা আপনি ধরতে পারবেন না, এবং এই কারণে এটা ইনডোর প্ল্যান্ট হিসেবে খুব ভালো। এবং ফারহান ভাই বলছে প্রতিদিন খালি পানি দিলেই হবে, এটা আস্তে আস্তে বড় হবে, এটা খুব মজা পাওয়া যাবে দেখতে, যে বড় হইতেছে একটা, এই মজা বেশ ভালো। আমি প্রতিদিন পানি দিতেছি, আমরা প্রত্যেক ভিডিওতেই দেখবো এটা কতটুকু বড় হয়েছে। তো এই পর্যন্ত আজকের ভিডিও। আমি মাঝখানে একটা স্ট্যান্ড আপ কমেডির ভিডিও দিছিলাম, যদি না দেখা থাকেন তাহলে এটা দেখতে পারেন চাইলে। আমি সাধারণত প্রতি বুধবার বিকেল 5টায় ভিডিও আপলোড করে থাকি। আজকের ভিডিওটা একটু আগেও আসিয়া থাকতে পারে, কারণ এটা তাড়াতাড়ি দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট ছিল। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনি চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি চ্যানেলের কন্টেন্টগুলো ভালো লাগে, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবে ইনশাল্লাহ পরবর্তী বুধবার বিকেল 5টায়। আল্লাহ হাফেজ। কাট। এখনই ছেড়ে দিবে বোঝা যাচ্ছে। ও ও ওরে ভাই, লঞ্চ হইতেছে। সেরা সেরা সেরা। এই এক্সপিরিয়েন্সটাই আলাদা। এখন পর্যন্ত বেশ ভালো মতনই চাইতেছে, কোনো ঝামেলা হয় নাই। এইখানে যে গ্রাফটা দেখতেছেন আপনারা,
এই সবুজ লাইনটা হচ্ছে যেখানে প্রজেকশন যাওয়া উচিত, আর হলুদ লাইনটা হচ্ছে যেখানে যাইতেছে। তো দুইটা লাইন সেম পজিশনে যাইতেছে, তার মানে হচ্ছে ওরা যেভাবে প্ল্যান করছিল সেইভাবে আগাইতেছে। বাই দ্য ওয়ে, এটা হইতেছে একটা 3D অ্যানিমেশন অ্যাকচুয়ালি। এটা একদম পাশের থেকে কোনো ক্যামেরা যে দেখাইতেছে এরকম না। টেলিস্কোপটার জন্য একটা পারফেক্ট থার্মাল কন্ডিশন লাগবে, আপনার তাপমাত্রাটা খুব বেশি গরম বা ঠান্ডা হওয়া যাবে না। বেসিক্যালি এটাই এখন বুঝাইতেছে। খুবই সফিস্টিকেটেড যন্ত্রপাতি, একটুতে একটু কিছু হইলে যে কোনো কিছু হয়ে যেতে পারে। কত উপরে উঠবে এই টেলিস্কোপটারে সেপারেট করার আগে সবাই খুবই টেন্স, চিন্তা করতেছে, টেনশনে আছে আমার মতন। এখন 18 মিনিট হইছে, আর 6 বা 6.5 মিনিট পরে টেলিস্কোপটারে ছাইরা দিবে। 4,44,283 জন এখন লাইভ দেখতেছে এই পুরা জিনিসটা লাইভ। আর অল্প কিছুক্ষণ বাকি, এখনই হবে, এখনই হবে। ও আস্তে করে ছেড়ে দিছে। Séparation Webb Space Telescope. Go Webb! ও ও সাকসেসফুলি সেপারেটেড। We do have confirmation of observatory separation. The James Webb Space Telescope amidst applause here in the Mission Control Center. সাকসেসফুলি সেপারেট করতে পারছে, বহুত ভয়ে ছিলাম।